চাকরিদার কথা কয়ে আনছেন না? না ও তো এখানে মেয়ে দুটো থাকে, আমার আত্মীয় হয়। কি আত্মীয় লাগে? বাসায় ফোন দিব তো। চাকরিদার কথা কয়ে আনছেন না? না ও তো এখানে মেয়ে দুটো থাকে, আমার আত্মীয় হয়। কি আত্মীয় লাগে? বাসায় ফোন দিব তো। আপনার বিয়ে করা বউ নিয়ে ধরেন আপনি রুমে থাকেন আর জঙ্গলে থাকেন আর খাটে থাকেন আর নগ্ন থাকেন আর উলঙ্গ থাকেন, পৃথিবীর সব মানুষ এসে আপনাকে ঘেরাও যদি করে, আপনি কি সেখানে আপনার বউরে কি বলবেন ও আমার আত্মীয়, আমার পরিচিত, আমার বান্ধবী বলবেন? জীবনেও বলবেন না। আর উনি জামাতের এমপি। চাকরিদার কথা কয়ে আনছেন না? না ও তো এখানে মেয়ে দুটো থাকে, আমার আত্মীয় হয়। কি আত্মীয় লাগে? বাসায় ফোন দিব তো। তোমার কি লাগে? সব প্রমাণ আছে, ঠিক আছে, তোমার কি সব লাগে? কিছু আছে। কি লাগে? স্যার, ও দাদু হয়। হ্যাঁ? আপনার কিছু নেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, যেটা গেছে গেছে, আপনার একটু ম্যানেজ করে দিন। না কিছু হবে না এখানে। ম্যানেজ করতেছে আপনার আজকে ভরপুর ম্যানেজ করতে। তোমার বাসায় মিরপুর কত নম্বর? না, আমার চাল প্রমাণ নেই। ওর আব্বা বলছিল চাকরি দেওয়া যায়। সবাই ফোন দেবো। আপনি চাকরি দেওয়ার কথা বললা, এখানে আইন না অবৈধ কাজ করতেছেন। আর যদি নিজের বউ হয়, সব বাদ, ওনার যদি ওয়াইফ হইতো, আইনগতভাবে বৈধভাবে বউ যদি হইতো ওই মেয়ে, তাহলে ওনাকে যখন প্রথমে যেই লোকজন গিয়ে যখন ওনাকে অবরুদ্ধ করে বা ধরে, তখন ওরা জিজ্ঞেস করতেছিল যে কী হয় মেয়ে, আপনার এতটুকু মেয়ে নিয়ে আসো, কী হয় মেয়ে, এই মেয়ের আপনি কি, উনি কী বলছে? চাকরিদার কথা কয়ে আনছেন না? না ও তো এখানে মেয়ে দুটো থাকে, আমার আত্মীয় হয়। কি আত্মীয় লাগে? বাসায় ফোন দিব তো। তোমার কি আপনার লাগে? সব প্রমাণ আছে, ঠিক আছে, তোমার কি সব লাগে? কিছু আছে। উনি বলছে ও আমার আত্মীয় হয়, ও মিরপুরে থাকে, ওর বাবা আমাকে চাকরির জন্য বলছে ওকে। নিজের বউকে কেউ কি বলবে আমার আত্মীয় হয়? এরপর আপনার যত নাটক সাজান, যত সাংবাদিকতা করেন, যত আপনি নাটকবাজি করেন, প্রথমে সরল মনে সাদা মনে সঠিকটা যখন বলে ফেলে, এরপর আপনি যত নাটকবাজি করেন, সেটা আপনার নাটকবাজি কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। এই বক্তব্যটা কি আমাদের সাংবাদিক বন্ধুরা পায় নাই? পাইছে, পাইছে। কিন্তু আমি আমার বাংলা ভিশনের রিপোর্টটা আমি কেবল দেখেই বাধ্য হলাম এই ভিডিওটা করার জন্য, কারণ আমি কিন্তু সকালে ওই জামায়াত নেতার ওই পক্ষেই কিন্তু আমি পোস্ট দিচ্ছি, কিন্তু আমি মিরাজ হোসেন কাছে কিন্তু দিচ্ছি, আমার ফেসবুকে এখনও আছে। কারণ আমি এটা বুঝছি টেকনিক্যাল এখানে এরর আছে, এখানে টেকনিক্যালি বিষয়টা অনুসন্ধানের ব্যাপার আছে। জামাত কী করলো? প্রথমে করলো এআই নাটক বানাইতে গেল। মূর্খ হইলে যা হয়, ভাবছিলাম বিএনপি চেয়ে জামাত হয়তো একটু স্মার্ট হলো, মিথ্যাচারে স্মার্ট, বাট আসল জায়গায় তো না। তোরা আবার এআই বানাইতে গেলি কেন? আগে তো শনাক্ত করা উচিত ছিল যে যাক, সেগুলো আর আমি না শিখাইলাম। কিন্তু ওই রুমে যখন এই জামায়াতের এমপি সাহেব আর ওই মেয়ে যখন ওই রুমে, তখন তারা স্বামী স্ত্রী না ছিল না, হ্যাঁ, এটা ওইখানে প্রমাণ আছে। এবং যখন সে মেয়ের কাছে যাইতে চাইতেছিল বারবার, তখন ওই মেয়ে বলতেছিল বিয়ে করে নেন নাকি, আপনি খালি এরকম করেন, বিয়ে করে তো রাস্তাঘাটে যেখানে সেখানে করা যাবে। সাথে সাথে না হোক, কয়েকদিন ধরে মডেলগুলো মিলে গেছে, একদম কাজেই থেকে। কিন্তু মডিগুলো কত বাধা, কত কিছু সমস্যা, সেটা হসপিটালে ভালো করে সমস্যা ছিল। এই অডিও আমি প্রযুক্তির ব্যবহার করে পুরো অডিওটা, পরিষ্কার অডিওটা আমি ক্লিয়ার করে নিয়েছি। বাট তারপরেও আমি আমি আঙুল দেওয়া সাংবাদিকতা করি না, কিন্তু মিথ্যার প্রতিষ্ঠিত করার জন্য যখন সবাই মিলে লাগবে, তখন ভাই সত্যিটা প্রতিষ্ঠা না করতে পারলে তো ভাই আমি তো তাহলে এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এই দেশ থাকবে না, নীতি নৈতিকতা কিচ্ছু থাকবে না। আর গণমাধ্যম যদি মিথ্যাটা প্রতিষ্ঠা করার জন্য নাটক গণমাধ্যম সাজায়, তাহলে ওই গণমাধ্যম তো একেবারে নিষিদ্ধ, নোংরা, শ্রেষ্ঠ, খারাপ। আমি এই বক্তব্যটা দিয়ে দিই, দেখি কয়জনের শক্তি আছে। আপনি রিপোর্টে চালান যে এই লোক যে বললো আমার আত্মীয় হয়, এই এমপি সাহেব যে বলছে মেয়ে প্রথমে, এবং ওর বাবা বলছে চাকরির জন্য। গণমাধ্যম যদি মিথ্যাটা প্রতিষ্ঠা করার জন্যে সংঘবদ্ধ অপকৌশল নেয়, এটার বিরুদ্ধেই মিরাজ হোসেন গাজী কিন্তু এই সংগ্রাম করতেছে। খুব সাদামাটাভাবে এটা বোঝা যাবে না, কিন্তু
এইটার ভুক্তভোগী যখন আপনি হবেন, এই যে জামাত যখন এই ভুক্তভোগী হয়েছিল, আমি কিন্তু জামাতের পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমি কিন্তু বারবার বলতাম যে দেখেন, আমি তারেক রহমানের বা বিএনপির বা জিয়া পরিবার বা খালেদা জিয়ার পক্ষে আমি না, ওনারা বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছেন, এই জন্যে আমার কার্যক্রমটা মনে হচ্ছে ওনাদের পক্ষে। বাট এই রিপোর্টগুলো, আমি যে কাজগুলো করি সেটা প্রত্যেকটা মানুষের করা উচিত। হ্যাঁ, 20% আমি হয়তো সেখানে আমার বিশ্লেষণ আমি দিয়ে থাকি, এটি আমি আগে সবসময় বলেছি। বাট 80% রিপোর্ট, ফ্যাক্ট চেক বেজ রিপোর্ট। ভাই সাংবাদিকতা তো অন্ততপক্ষে গল্প করার মতো, আজীবন অহংকার করার মতো, গর্ব করার মতো তো কয়েকশো রিপোর্ট তো করছি, তাই না? এই সাংবাদিকতা জীবনেও দেখি নেই। আমি আমার ওই সহকর্মী বন্ধুদের দোষ দিচ্ছি না, তাদের ইন্টেনশন বা তাদের মতাদর্শটা তারা বাস্তবায়ন করবে, এটা বাস্তবতা। ওপেন মিডিয়া সেল।